আসসালামু আলাইকুম। জুনিয়র স্কুল সার্টিফিকেট চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি পড়ব সেটি হলো বিজ্ঞান অষ্টম শ্রেণী। আজকে তোমাদের বিজ্ঞান চ্যাপ্টারটা পড়াবো। গত ভিডিও তোমাদের বাংলা বিষয়টি পড়াইছি। আমি শুধু যে কয়টা দিয়ে ভিত্তি পরীক্ষা দেওয়া যাবে সে কয়টা পড়াবো। তো চলো শুরু করা যাক। আজকে আমরা পড়ব প্রাণী জগতের শ্রেণীবিন্যাস 1 থেকে 12 পৃষ্ঠা। 1 থেকে 12 পৃষ্ঠা সব পড়বো না, আজকে আমরা পড়বো পৃষ্ঠা 1 থেকে 3 পর্যন্ত প্রথম পর্বে। তো চলো শুরু করা যাক। এখানে প্রথমেই আছে প্রথম অধ্যায়, নাম হচ্ছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। পরে আমরা পৃথিবীতে অসংখ্য বিচিত্র ছোট বড় প্রাণী বাস করে। অসংখ্য প্রাণী, যেমন ব্যাকটেরিয়া থেকে শুরু করে ব্যাকটেরিয়া থেকে শুরু করে একেবারে তিমি পর্যন্ত, নীল তিমি পর্যন্ত আমরা যে এই বিভিন্ন ছোট বড় অসংখ্য প্রাণী আমরা দেখতে পাই। মানে ব্যাকটেরিয়া যেহেতু দেখতে পাই না, ছোট বড় প্রাণী বাস করে। এদের মধ্যে রয়েছে নানা মিল অমিল। ব্যাকটেরিয়া দেখতে কিরকম আর তিমি দেখতে কিরকম, তোমরা দেখতেই পাচ্ছ মিল আর অমিল। এই বৈচিত্র্যময় প্রাণীকুলে রয়েছে আণুবীক্ষণিক প্রাণী অ্যামিবা থেকে শুরু করে, এখানে অ্যামিবা আমি রেখেছি ব্যাকটেরিয়া, একটা কথাই, অ্যামিবা থেকে শুরু করে বিশাল আকারের তিমি। আমি যেটা বলছি, প্রাণীর বিভিন্নতা নির্ভর করে পরিবেশের বিচিত্রের উপর। ভিন্ন ভিন্ন পরিবেশ ও বাসস্থানে প্রাণী বৈচিত্র্য ভিন্ন রকম হয়। বিশাল এই প্রাণী জগৎ সম্পর্কে জানা অত্যন্ত কষ্টসাধ্য। মানে প্রায় এত প্রাণী সম্পর্কে জানা সত্যি অনেক কষ্টগ্রাহ্য। সহজে সুশৃঙ্খল বিশাল প্রাণী জগৎকে জানার জন্য বিন্যস্তকরণ প্রয়োজন, আর বিন্যস্ত করা পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। এটা কিন্তু তোমাদের পরীক্ষা আসবে, তোমরা একটু ভালো করে পড়ো। আমি একবার বলি যে বিশাল শ্রেণী জগৎকে জানার জন্য বিন্যস্তকরণ প্রয়োজন, আর এই বিন্যস্ত করা পদ্ধতিকেই শ্রেণীবিন্যাস বলে। শ্রেণীবিন্যাস প্রাণী জগৎকে জানা পথ সহজ করে দিয়েছে। চেঞ্জ করি। নেক্সট হলো পার্ট 1, প্রাণী জগতের শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন অফ অ্যানিম্যাল কিংডম। তোমরা তোমাদের চারপাশে ছোট বড় নানা বৈচিত্র্যপূর্ণ প্রাণী দেখতে পাও। কুকুর একরকম, আবার মানুষ একরকম, মুরগি একরকম। তোমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীতে অর্জিত জ্ঞানের ভিত্তিতে প্রাণী জগৎ সম্পর্কে নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো। তোমার দেখা প্রাণীগুলো দেখতে কি একই রকম? এদের সবগুলোর কি মেরুদণ্ড আছে? এরা সবাই কি একই পরিবেশে বাস করে? এরা সবাই কি একই রকম খাবার খায়? এরা কি একইভাবে চলাফেরা করে? নো। এবার তুমি নিচের উত্তরগুলোর সাথে চিন্তাকে মিলিয়ে নাও। আমাদের চারপাশে আমরা যে প্রাণীগুলোকে দেখি তার সবগুলোই দেখতে একরকম হয় না। এদের দেহের আকৃতি, গঠন, অন্যান্য জৈবিক কাজকর্ম প্রকৃতিও ভিন্ন। এদের কোনোটির মেরুদণ্ড আছে, আবার কোনোটির মেরুদণ্ড নেই। এদের কোনোটি মাটিতে, কোনোটি পানিতে, কোনোটি গাছে বাস করে। এদের খাদ্য বিভিন্ন প্রকারের হয়। এরা বিভিন্ন অঙ্গ, যেমন সিলিয়া, পা, উপাঙ্গ, মানে একদল সিলিয়া দ্বারা চলাচল করে, একদল পা আর একদল উপাঙ্গ দিয়ে চলাফেরা করে। আমি একটু কালারটা কমাই, না তোমরা বুঝতে পারবে না। উপাঙ্গ দিয়ে ইত্যাদি দিয়ে চলাফেরা করে। আবার কোনোটি চলন শক্তি নেই, যেমন গাছ। পৃথিবীতে এরকম বৈচিত্র্যপূর্ণ প্রাণীর সংখ্যা আমাদের সঠিক জানা নেই। আজ পর্যন্ত 13 লক্ষ, এটা কিন্তু মনে রাখতে পারো, কারণ এটা দ্বারা পরীক্ষা আসতে পারে। যেখানে আছে আজ পর্যন্ত প্রায় 13 লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে। প্রতিনিয়ত এদের সংখ্যা বেড়েই চলেছে। বিপুল সংখ্যক প্রাণীর গঠন ও প্রকৃতি সম্বন্ধে জ্ঞান অর্জনের সহজ উপায় হলো শ্রেণীবিন্যাস। প্রাণীদের বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য ও প্রাণীর মধ্যে মিল, অমিল ও সম্পর্কের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয়। মানে এদের মিল একদল এবং যারা অমিল তাদের একদল, মানে এক একটা বৈশিষ্ট্য নিয়ে একটা আমাদের শ্রেণীবিন্যাস করা হয়। এদের বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন স্তর বা ধাপে সাজানো হয়ে থাকে। জীবজগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার এই পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। প্রয়োজনের তাগিদে বর্তমানে জীববিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা, মানে একটা শাখায় জীববিজ্ঞানের জন্য আলাদা একটি শাখা গড়ে উঠেছে। এর নাম শ্রেণীবিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমি। এটা তোমাদের আসতে পারে, গুরুত্বপূর্ণ। তোমার প্রজাতি হলো শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ বা একক। এটা কিন্তু একটা ঠিক প্রশ্ন, এটা তোমাদের টিকে আসতে পারে। যেমন মানুষ, কোনো ব্যাঙ, কবুতর ইত্যাদি এক একটি প্রজাতি।
কোনো প্রাণীর শ্রেণীবিন্যাস করতে হলে সেই প্রাণীকে বৈশিষ্ট্য অনুযায়ী ধাপে ধাপে সাজাতে হয়। এই সকল ধাপের প্রত্যেকটিকে যথাযথভাবে বিন্যস্ত করতে হয়। তোমরা দেখো, এই যে শ্রেণীবিন্যাসের ইতিহাসে অ্যারিস্টটল, জন রে, তারপর ক্যারোলাস লিনিয়াসের নাম উল্লেখযোগ্য। এই তিনজন কিন্তু শ্রেণীবিন্যাসের ইতিহাসে এরা উল্লেখযোগ্য। প্রকৃত বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। তোমরা কিন্তু এটা ভালো করে পড়বে, এটা কিন্তু একটা টিক, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। তো প্রকৃত বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিজ্ঞানের জনক বলা হয়। তিনি সর্বপ্রথম প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করেন এবং দ্বিপদ বা দুই অংশ বিশিষ্ট নামকরণ প্রথা প্রবর্তন করেন। একটি জীবের বৈজ্ঞানিক নাম দুই অংশ বা দুই পদ বিশিষ্ট হয়। যেমন মানুষের বিজ্ঞানের নাম হোমো স্যাপিয়েন্স। হোমো স্যাপিয়েন্স আমি এখানে লিখে দিই, হোমো স্যাপিয়েন্স। হোমো হোমো স্যাপিয়েন্স হোমো স্যাপিয়েন্স দ্বিপদ, এই একটা পদ, এই একটা পদ, দ্বিপদ। তারপর দ্বিপদ নামকরণ করা হয়। প্রথম অংশটি গণের নাম, গণ মানে মানুষজনের নাম, আর দ্বিতীয় অংশটি প্রজাতির নাম, যেমন স্যাপিয়েন্স প্রজাতির, আর প্রথম গণ নাম মানে হোমো। এই নামকরণকে দ্বিপদ নামকরণ দ্বিপদ এই নামকরণকে দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ বলে। তোমরা কিন্তু এটা ভালো করে পড়বা। যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হোমো স্যাপিয়েন্স, আমি যেটা বলছি। বৈজ্ঞানিক নাম ল্যাটিন অথবা ইংরেজি ভাষায় লিখতে হয়, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন তুমি তোমার নিজের খাতা ছকটি আঁকো এবং ছকটি পূরণ করো। চলো আমরা একটু এই ছকটি পূরণ করার চেষ্টা করি। আমরা এই ছকটি এখন পূরণ করব। প্রাণীর নাম, বাসস্থান, গঠন, উপকারিতা, অপকারিতা। প্রথম আছে বানর। বাসস্থান গাছে বা জঙ্গলে। গঠন লম্বা লেজ, হাতে পা দিয়ে ধরতে পারে। উপকারিতা ফলের বীজ ছড়াতে সাহায্য করে। অপকারিতা ফসল নষ্ট করতে পারে, কখনো মানুষকে বিরক্ত করে। কেঁচো ভেজা মাটি বা বাগান হলো তাদের বাসস্থান। গঠন হলো নরম লম্বা দেহ, খণ্ডে খণ্ডে বিভক্ত। মাটি উর্বর করে, মাটির নরমত্ব বাড়ায় মানে উপকারিতা। আর অপকারিতা হলো অতিরিক্ত থাকলে মাটি ঢিলা হয়ে যেতে পারে। ঝিনুক নদী সমুদ্র, শক্ত খোলস নরম দেহ। গঠন হয়েছে যে শক্ত খোলস নরম দেহ। আর বাসস্থান হলো নদী বা সমুদ্র। উপকারিতা হলো মুক্তা দেয়, পানি পরিশোধন করে। বেশি পরিমাণে হলে আমরা এখানে দেখি যে বেশি পরিমাণে হলে, হ্যাঁ এতে এসে গেছে যে ঝিনুক বেশি পরিমাণে হলে বিষয়টা, হ্যাঁ জলপথ বন্ধ করে ফেলতে পারে। তারপর পাখি গাছে বা বাসায়, এটা গাছে বা বাসায় আছে তাদের বাসস্থান। তারপর যে তাদের গঠন আছে ডানা, পালক, ঠোঁট। উপকারিতা পোকা খেয়ে ফসল রক্ষা করে, পরিবেশ সুন্দর রাখে। আর কিছু পাখি ফসল খেয়ে ফসল নষ্ট করতে পারে। মাছ নদী, পুকুর, সমুদ্র, পাখনা, আঁশ, ফুলকা খাদ্য হিসেবে খুব উপকারী, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আর অপকারিতা হলো পানি দূষণে যে রোগ ছড়াতে পারে। তোমরা যদি স্ক্রিনশট নেওয়া থাকে তোমরা নেও। তোমাদের এই প্রাণীর নাম, উপকারিতা। ওকে, এখানে একটা স্ক্রিনশট নাও, এখানে একটা স্ক্রিনশট নাও, আবার এখানে একটা স্ক্রিনশট নাও, এখানে একটা স্ক্রিনশট নাও। আশা করি হয়ে গেছে। চলো পড়ায় ফেরা যাক। আমরা কিন্তু এই ছকটি পূরণ করলাম। ওকে, তারপর অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস এখন আমরা আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। পার্ট 2 থেকে 5, অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস। তাহলে আধুনিক শ্রেণীবিন্যাসে সকল প্রাণী অ্যানিমেলিয়া জগতের, কোন জগতের? অ্যানিমেলিয়া জগতের কিংডম বা অন্তর্ভুক্ত। জগৎ অর্থ কিংডম, আর অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত। এই শ্রেণীবিন্যাসে পূর্বের প্রোটোজোয়া পর্বটি প্রোটিস্টা জগতে একটি আলাদা উপজগৎ বা সাব কিংডম হিসেবে স্থান পেয়েছে। তোমরা বিষয়টা একটু লক্ষ্য করো। এই শ্রেণীবিন্যাসে মানে অ্যানিমেলিয়া জগতের শ্রেণীবিন্যাসে পূর্বের প্রোটোজোয়া মানে আমরা 6-এ যে প্রোটোজোয়া আমরা পড়েছি, তোমরা 7-এ আমরা এই প্রোটোজোয়া পর্বটি পড়েছি। তোমরা তো আশা করি সে সময় পড়ে এসেছো। প্রোটোজোয়া পর্বটি থেকে প্রোটোজোয়া কিন্তু প্রোটিস্টা জগতের একটি আলাদা উপজগৎ। জগতের উপজগৎ থাকে, যেমন জগতের উপজগৎ যেমন আমাদের যদি বিভাগ থেকে আমরা যাই কিতে জেলায়,
জেলা থেকে আমরা যাই উপজেলায়, ঠিক না? সেভাবে জগতের একটি আলাদা উপজগৎ আছে, তা আমরা নেক্সট পড়ি, পড়তে পড়তে বুঝবো। অ্যানিমেলিয়া জগতে প্রাণীদের মোট 33টি পর্ব রয়েছে। এটা কিন্তু তোমরা ভালো করে খেয়াল রাখতে যে অ্যানিমেলিয়া জগতে 33টি পর্ব রয়েছে। এর মধ্যে প্রজাতির সংখ্যাধিক্যের ভিত্তিতে 9টি পর্বকে মেজর পর্ব বলা হয়। এই তো অনেকগুলো টিক পেয়েছি। 1 নম্বর টিক হলো অ্যানিমেলিয়া জগতে প্রাণীদের মোট 33টি পর্ব রয়েছে। এর মধ্যে প্রজাতির সংখ্যাধিক্য মানে প্রজাতির দিক দিয়ে, সংখ্যার দিক দিয়ে মেজর যে 9টিকে মেজর পর্ব বলা হয়। বাকি যে 33 থেকে 9 বাদ দিলে থাকে কত, 24, আর বাকি 24টি হলো নন মেজর। তো এই 9টি পর্বের প্রথম 8টি পর্বে প্রাণীরা অমেরুদণ্ডী এবং বাকি শেষ পর্ব প্রাণীরা মেরুদণ্ডী। চলো আমরা নেক্সট যাই। নেক্সট এই শোটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। আমরা দেখি এক নজরে অ্যানিমেলিয়া জগতের মেজর পর্বগুলোর শ্রেণীবিন্যাস। প্রথম আটটি কিন্তু মেজর পর্ব। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, একাইনোডার্মাটা, কর্ডাটা। কর্ডাটা কিন্তু মেরুদণ্ডী, আর বাকি এগুলো হলো অমেরুদণ্ডী। অমেরুদণ্ডী। আর কর্ডাটার আবার উপপর্ব আছে, বললাম না? এটা হচ্ছে বিভাগ থেকে উপজেলা থেকে ইউনিয়ন। পিউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা বা ভার্টিব্রাটা। এই ভার্টিব্রাটা থেকে আবার 7টি শ্রেণী। কয়টি শ্রেণী? 7টি। এর মধ্যে দেখো সাইক্লোস্টোমাটা, কনজেকথিস, অস্টিকথিস, উভচর, সরীসৃপ, পক্ষীকুল, স্তন্যপায়ী। স্তন্যপায়ী হচ্ছে দিয়া মানুষ থাকে স্তন্যপায়ী প্রাণীতে। যদি তোমাদের এটা মুখস্থ করতে অবশ্য কষ্ট হয়, কারণ এটা মুখস্থ মাস্ট বি করতে হবে। তোমরা দুটি করে পড়বে। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, একাইনোডার্মাটা আর লাস্টে কর্ডাটা। এবং সেফালোকর্ডাটা এই 3টি একসাথে পড়বো, আর এটা দুটি করে লাস্টে 3টি। এরকম করে তুমি পড়বা পরিফেরা, নিডারিয়া এরকম পড়তে মুখস্থ করবা দুটি পড়তে। চলো এখন আমরা পড়ি। এখন আমরা পরিফেরা পড়ব। চলো পর্ব 1, পরিফেরা। স্বভাব ও বাসস্থান তোমাদের মুখস্থ করা দরকার নেই, কিন্তু সাধারণ বৈশিষ্ট্য এবং উদাহরণ তোমাদের মাস্ট বি মুখস্থ করতেই হবে যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও। স্বভাব বাসস্থান হচ্ছে পোড়া শব্দের অর্থ ছিদ্র এবং ফেরি শব্দের অর্থ বহন করা। এই শব্দটি থেকেই পরিফেরা শব্দটি এসেছে। পরিফেরা পর্বের প্রাণীরা সাধারণত স্পঞ্জ নামে পরিচিত। এটা কিন্তু তোমাদের পরীক্ষা আসতে পারে, তোমরা একটু ভালো করে পড়বা যে পরিফেরা পর্বের প্রাণীরা সাধারণত স্পঞ্জ নামে পরিচিত। পৃথিবীর সর্বত্র এদের পাওয়া যায়। এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক, তবে কিছু কিছু প্রাণী স্বাদুপানিতে বাস করে। এরা সাধারণত দলবদ্ধ হয়ে বসবাস করে। সাধারণ বৈশিষ্ট্য: সরলতম বহুকোষী প্রাণী। বহুকোষী হলেও এরা টিস্যু গঠন করে না। সরলতম বহুকোষী মানে এটা অনেক অনেক কোষীটা প্রাণী, কিন্তু এরা টিস্যু গঠন করে না। টিস্যু যদি না বোঝো, তোমরা 7-এ অবশ্যই বুঝে এসেছো টিস্যু কি, তাই আমি আর বোঝালাম না। দেহ প্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত, মানে যে তোমাদের দেহ প্রাচীর, যেমন আমাদের একটা দেয়াল, এটা অসংখ্য ছিদ্রযুক্ত। আমাদের দেয়াল না, যেহেতু এর যে এই প্রাচীরা, এই কোষ প্রাচীরের জন্য কিন্তু তারা আটকে থাকে, দেয়ালের মতো শক্ত প্রাচীর, তাই তারা চলাফেরা করতে পারে না, যেমন গাছ। কিন্তু এরা ব্যতিক্রম। এরা ছিদ্র থাকা এরা চলাফেরা করতে পারে। এ ছিদ্র মধ্যে পানির সাথে অক্সিজেন খাদ্যবস্তু প্রবেশ করে। কোনো পৃথক সুগঠিত কলা বা অঙ্গতন্ত্র থাকে না। উদাহরণ হলো স্পঞ্জিলা। উদাহরণ হচ্ছে স্পঞ্জিলা আর স্কাইপা। কিন্তু পরবার চিত্র কিন্তু তোমাদের স্পঞ্জিলার একটা চিত্র দেওয়া হয়েছে, তোমরা ভালো করে দেখো। এবার আজকে লাস্ট পার্ট পড়ব, নিডারিয়া। পর্ব 2, নিডারিয়া। এখানে আছে নিডোসিট নামক বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষের নাম থেকে এই পর্বের নামকরণ করা হয়েছে। এই পর্ব ইতির পূর্বে সিলেন্টারেটা নামে পরিচিত ছিল, কিন্তু এটা পাল্টে এই নামটি দেওয়া হয়েছে। সমাবাসস্থান: পৃথিবীর প্রায় সকল অঞ্চলে এই পর্বে প্রাণী দেখা যায়। এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক, তবে অনেক প্রজাতি খাল, বিল, নদী, হ্রদ, ঝর্ণা ইত্যাদি দেখা যায়। এই পর্বের প্রাণীগুলো বিচিত্র বর্ণ ও আকার আকৃতি ধারণ হয়। এদের কিছু প্রজাতি এককভাবে, আবার কিছু প্রজাতি দলবদ্ধভাবে বসবাস করে, কলোনি গঠন করে বাস করে।
এর সাধারণত পানিতে ভাসমান কাঠ, পাতা বা অন্য কিছুর সঙ্গে দেহকে আটকে রেখে বা মুক্তভাবে সাঁতার কাটে। আজকে এই পর্যন্ত পড়ব যে সাধারণ বৈশিষ্ট্য। দেহ দুটি ভ্রূণীয় কোষস্তর দ্বারা গঠিত। দেহের বাইরের দিকের স্তরটি এক্সোডার্ম এবং ভিতরের স্তরটি এন্ডোডার্ম। এটা একটোডার্ম, এটা এডোডার্ম। দেহ গহ্বরকে সিলেন্ট্রন বলা হয়, এটা কিন্তু ঠিক। এটা একাধারে পরিপাক ও সংবহনে অংশ নেয়। এক্সটোডার্মে নিউরোসাইট নামক এক বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে। এই কোষগুলো শিকার ধরা, আত্মরক্ষা, চলন ইত্যাদি কাজে অংশ নেয়। কিন্তু মাস্ট মুখস্থ করবো। আর উদাহরণ হচ্ছে হাইড্রিয়া বা অবিলিয়া। আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে বিকেলের পরে দেখাবো। আর অবশ্যই জুনিয়র স্কুল সার্টিফিকেট যদি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যারা বৃত্তি দিবে শুধু তারা, এবং তারা এই ক্লাসগুলো করো। আশা করি তোমরা আমার ক্লাস কিছু বুঝতে পেরেছো, শিখতে পেরেছো। এটাই আমার কামনা। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো।